কোনো রকম কোনো প্রবলেমস থাকলে বল, যা পড়িয়েছিলাম বা যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটা বুঝতে কোথাও সমস্যা থাকলে। আর কোনো সমস্যা নেই, তাই তো? ঠিক আছে। ঠিক আছে, আজকে আমরা ল্যামডার বাকি পার্টটা কমপ্লিট করে ফেলবো। এইখানে এই পার্টে আমরা দুটো জায়গা একটু ফোকাস করব। একটা হচ্ছে যে এই লাইটিক লাইসোজেনের সুইচিংটা কি করে হচ্ছে, ঠিক আছে? এই লাইটিক লাইসোজেনের সুইচিংটা কি করে হচ্ছে, এইটা একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে, খেয়াল করে দেখ, আগের দিন আমি বলেছিলাম যে এই যে C1 প্রোটিনটা, ওই প্রোটিনটা গিয়ে অপারেটর 1 2 3 ওয়ার 1 ওয়ার 2 ওয়ার 3 এই তিনটে সাইটে গিয়ে বাইন্ড করছিল। তার মানে তার মধ্যে আবার ওয়ার 1 এর প্রতি ওর অ্যাফিনিটি ছিল সব থেকে বেশি, তাই না? ওয়ার 1 এর প্রতি ওর অ্যাফিনিটিটা ছিল সব থেকে বেশি, তারপরে ওয়ার 2, তারপরে ওয়ার 3। তাহলে এইবার আমরা ওই পার্টটাতে দেখব যে কেন ওয়ার 3 এর প্রতি ওর অ্যাফিনিটিটা অতটা কম। ঠিক আছে, একটু খাতা পেন নিয়ে নে। আচ্ছা, খুব বেশি দেখানোর নেই, বোঝানোর জায়গাটাই বেশি আছে। আগের দিনের যে পিকচার ডায়াগ্রাম গুলো আছে, আমি একটা ডায়াগ্রাম তোদেরকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি, ওটা একটু দেখে নিস, ওটা থেকেও পড়াতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এটা বললাম যে কেন এরকম হচ্ছে, যে ওর অ্যাফিনিটিটা ওয়ার 1 আর ওয়ার 2 এর প্রতি বেশি থাকছে, রাদার দেন ওয়ার 3 এর প্রতি ওর অ্যাফিনিটিটা সেরকম ভালো থাকছে না। ঠিক আছে, আবার দেখা গেছে আরো একটা জিনিস, যেটা দেখা গেছে এখানে, দাদা এক সেকেন্ড ধরতো, হ্যাঁ ইন্টারটা করে নিই। হ্যাঁ, আরো একটা জিনিস যেটা দেখা গেছে, সেটা হচ্ছে যে এই ওয়ার 1 আর ওয়ার 2 তে যখন এই C1 প্রোটিনটা বাইন্ড করে গেল, তখন ওরা কিন্তু পলিমারেজকে, মানে আরএনএ পলিমারেজকে হেল্প করছে এসে বাইন্ড করবার জন্য। তার মানে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, যে তোর অপারেটরের তিনটে রিজিয়ন ছিল, ওয়ার 1 ওয়ার 2 ওয়ার 3। তার মধ্যে ওয়ার 3টা খেয়াল করে দেখ, ও কিন্তু পিআর এর সাথে ওভারল্যাপ ছিল, প্রোমোটার আর এর সাথে ওভারল্যাপ ছিল, যে কারণে ওয়ার 3তে যদি আমার C1 প্রোটিনটা বাইন্ড করে যায়, ওই জায়গাতে আমার আরএনএ পলিমারেজ বসতে পারছে না। কিন্তু C1 প্রোটিন প্রথমে বাইন্ড করছে ওয়ার 1-এ, তারপরে বাইন্ড করছিল ওয়ার 2-তে, তারপরে কিন্তু ও অ্যাক্সিলারেট করছে আরএনএ পলিমারেজকে ওই ওয়ার 3 এর পজিশনে এসে বাইন্ড করবার জন্য। তাহলে এখানটাতেই হচ্ছে টুইস্ট, যে কেন C1 প্রোটিনটা ও আরএনএ পলিমারেজকে হেল্প করছে ওইখানে এসে বাইন্ড করবার জন্য, রেদার দেন C1 নিজেই নিজেকে কেন কোঅপারেটিভিটি দিয়ে হেল্প করছে না। আমরা আগের দিন একটা কোঅপারেটিভিটি টার্মটা পড়েছিলাম, তাহলে ও কেন নিজেই নিজেকে হেল্প করছে না, এই পার্টটাও আমাদেরকে একটু বুঝতে হবে যে কেন করছে না। তো এটা একটু লেখা শুরু কর। টু ফ্যাক্টরস ড্যাশ দিয়ে লিখছিস। নাম্বার 1, অ্যাফিনিটি অফ দি ডাইমার। অ্যাফিনিটি অফ দি ডাইমার, for each of the three site, for each of the three site considered separately, considered separately। আর নাম্বার 2, interaction between repressor dimers, interaction between repressor dimers bound to adjacent sites, interaction between repressor dimers
bound to adjacent sites, bound to adjacent sites. ঠিক আছে, স্যার এর স্টার্টিং থেকে বলবেন? মানে নাম্বার 1 থেকে? নাম্বার 1 এর আগে একটা লাইন বলেছিলাম না ওটা? না, নাম্বার 1 এর আগে লাইন কিছু বলিনি, টু ফ্যাক্টরস বলেছিলাম, টু ফ্যাক্টরস, TW, টু ফ্যাক্টরস, মানে দুটো ফ্যাক্টরস এখানটাতে ইনভলভ। হ্যাঁ, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ওইটা, আর নাম্বার 2 হচ্ছে এটা, যে ইন্টারাকশন বিটুইন রিপ্রেসার ডাইমার্স বাউন্ড টু দ্য অ্যাডজাসেন্ট সাইটস। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখ, তাহলে একদম প্রথম থেকে আবার স্টার্ট করছি। আগের দিনের পিকচারটা যদি স্যার খাতায় এঁকে নিয়ে থাকিস, রিপ্রেসার ডাইমার কেন বলা হলো? এইটাতে আমি আসছি কেন ডাইমার বলছি। দেখ, এই আগের দিনের পিকচারটার কথাটা খেয়াল কর, যে পিকচারটা আমি দেখিয়েছিলাম। ওখানে কি ছিল? ওয়ার 3, ওয়ার 2, ওয়ার 1, তিনখানা পজিশন ছিল। প্রত্যেকটা পজিশনে একটা করে C1 প্রোটিন এসে বাইন্ড করছিল, তাই না? তাহলে ধর ওয়ার 3 আছে, ওয়ার 2 আছে, ওয়ার 1 আছে, এরকম তিনটে পজিশন রয়েছে। দে আর নেকেড, ওর মধ্যে কেউ বাইন্ড করে বসেনি, না RNA পলিমারেজ, না C1 প্রোটিন, নয়তো অন্য কেউ, কেউ বাইন্ড করে বসেনি। তাই আমি তাদেরকে বলছি দে আর দি নেকেড অপারেটর, একদম রকম ভাবে বসে আছে। এইবার কি হয়েছে, তোর সিস্টেমে C1 প্রোটিন তৈরি হয়েছে। ও এসে প্রথম কোথায় বাইন্ড করবে বল? ও এসে প্রথম কোথায় বাইন্ড করবে? ওয়ার ওয়ানে। একদম ওয়ার 1 এ এসে বাইন্ড করছে। ঠিক আছে, প্রথম C1 প্রোটিনটা এসেই ওয়ার 1 এ হিট করলো, বাইন্ড করে গেল, বিকজ ওয়ার 1 ইজ দ্য হায়ার অ্যাফিনিটি সাইট। সেকেন্ড আরেকটা C1 প্রোটিন তৈরি হলো, এ কোথায় গিয়ে বাইন্ড করবে? ওয়ার টু তে। ওয়ার 2 তে গিয়ে বাইন্ড করবে। এইবার এইখানটাতেই হচ্ছে টুইস্ট, যেটা আমি আগের দিন তোদেরকে বলিনি, সেই পার্টটাতে আসছি এবার। ওয়ার 2 তে গিয়ে ও বাইন্ড করবে, কিন্তু এই বাইন্ডিংটা হওয়ার জন্য ওয়ার 1 পজিশনে C1 এর বাইন্ডিং হয়ে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে C1 যদি ওয়ার 1 এ বাইন্ড না করে থাকে, ওয়ার 2 এর প্রতি C1 প্রোটিনটার অ্যাফিনিটি কিন্তু অনেক কম, অনেক কম। মানে আমি জিনিসটাকে আরেকটু সহজভাবে বোঝাই, কিরকম? ধর C1 প্রোটিন ওয়ার 1 এ প্রতি অ্যাফিনিটি হচ্ছে 10, ঠিক আছে, নর্মাল অবস্থায়। C2 প্রতি ওর অ্যাফিনিটি হচ্ছে 5। C1 প্রোটিনের ওয়ার 2 এর প্রতি অ্যাফিনিটি হচ্ছে 5, আর 1 এর প্রতি অ্যাফিনিটি ছিল 10। তো খুব স্বাভাবিক ব্যাপার, প্রথম C1 প্রোটিনটা এসে আমার কোথায় বাইন্ড করছে? ওয়ার 1 এ বাইন্ড করছে, কারণ ওর তো 10 অ্যাফিনিটি নিয়ে বসে আছে, বাইন্ড করে গেল। এইবার এই যে C1 প্রোটিনটা ওয়ার 1 এ বাইন্ড করলো, তার ফলে ওয়ার 2 এর প্রতি C1 এর অ্যাফিনিটি কিছুটা বেড়ে গেল। আগে ছিল 5, এখন হয়ে গেল 7। বুঝা গেল? এটাকে বলে পজিটিভ কোঅপারেটিভিটি বাইন্ডিং। আমি এসে বসেছি, তাই ওর এই এরিয়াতে এসে বসতে সুবিধা হচ্ছে, আরো অনেক বেশি অ্যাফিনিটি নিয়ে ও এখানে এসে বসতে পারছে। কেন বসতে পারছে? কারণ ও বসে টুক করে আমার সাথে ইন্টারঅ্যাকশন করা শুরু করছে। বোঝা গেল এই সিনারিওটা? মানে এরকম কখনোই আরেকবার নয় একটু বলবেন? যে, এরকমটা কখনো নয়। আগের দিন পর্যন্ত আমি যা বলেছিলাম তাদের তোর মনে এরকম ধারণা ছিল, অবশ্যই ছিল, যে C1 প্রোটিনটা ওয়ার 1 এ এসে বাইন্ড করছে, তারপরে সেকেন্ড যখন C1 প্রোটিন তৈরি হবে সে গিয়ে ওয়ার 2 তে বাইন্ড করছে, তারপরে গিয়ে ওয়ার 3 তে বাইন্ড করছে। এরকম সিচুয়েশনটা নয়। সিচুয়েশনটা কি? ওয়ার 1 এর প্রতি C1 এর অ্যাফিনিটি বেশি, তাই C1 গিয়ে ওয়ার 1 এ বাইন্ড করছে। যেহেতু C1 ওয়ার 1 এ বাইন্ড করে গেছে, নাও ও অ্যাক্সেস করছে আরেকটা C1 প্রোটিনকে, যে তুমিও ভাই এসে আমার পাশে বসো ওয়ার 2 তে। তাই আরেকটা প্রোটিন এসে ওখানে বাইন্ড করছে, আদারওয়াইজ কিন্তু খুব ইজিলি বাইন্ডিং হতো না ওটা। তার মানে ওয়ার 2 এ C1 প্রোটিনের বাইন্ডিংটা সামহাউ এফেক্টেড হচ্ছে, পজিটিভলি এফেক্টেড হচ্ছে বাই দি বাইন্ডিং অফ C1 প্রোটিন ইন ওয়ার 1 পজিশন। এই ধরনের বাইন্ডিং গুলোকে বলে পজিটিভ কোঅপারেটিভিটি বাইন্ডিং, পজিটিভ কোঅপারেটিভিটি বাইন্ডিং।
ঠিক আছে, এই ধরনের বাইন্ডিং গুলোকে বলে যে আমি ওয়ার ওয়ানে এসে বসেছি, এইবার আমি আরেকজনকে ওয়ার টু তে নিয়ে এসে বসালাম, তাহলে কি হলো, যে পজিটিভ কোঅপারেটিভিটি বাইন্ডিং হলো। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? দেখ, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, তাহলে এবার ওয়ার ওয়ানে বাইন্ড করে গেছে, ওয়ার টু তেও কিন্তু আমার বাইন্ড করে গেছে বিকজ অফ দি পজিটিভ কোঅপারেটিভিটি। এবার আমি প্রথম থেকেই বলে আসি ওয়ার থ্রি এর প্রতি অ্যাফিনিটি আমার সি ওয়ান এর খুব কম, তাই না? তাহলে ওয়ার থ্রিতে এবার কি হবে, পজিটিভ কোঅপারেটিভিটি হওয়াটাই উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু পজিটিভ কোঅপারেটিভিটিটা হচ্ছে না। মানে এরকমটা হচ্ছে না যে সি ওয়ান প্রোটিনটা ওয়ার ওয়ানে বসেছে, তাই আরেকটা সি ওয়ান প্রোটিনকে ও ওয়ার টু তে বসতে দেখে নিয়ে এসছে, তাই দুজনে মিলে আরেকটা প্রোটিনকেও হেল্প করছে ওয়ার থ্রিতে এসে বসবার জন্য। ন্যাচারালি এটাই হওয়া উচিত। তোরা পরবর্তীকালে যখন এনজাইম টেনজাইম এর আগেও যখন পড়েছিস তখন দেখবি এরকম ধরনের কোঅপারেটিভিটি মডেলেরই এক্সাম্পল আমাদের নেচারে প্রচুর রয়েছে, কিন্তু এইখানটাতে তা নয়, একদমই তা নয়, বরঞ্চ উল্টো। সি ওয়ান প্রোটিন ওয়ার ওয়ানে বাইন্ড করেছে, তার জন্য আরেকটা সি ওয়ান ওয়ার টু তে এসে বাইন্ড করেছে, ঠিক কথা, কিন্তু এরা দুজনে মিলে ওয়ার থ্রিতে সি ওয়ান এর কোনো অ্যাফিনিটিটাকে বাড়াচ্ছে না। এবার এরা কিন্তু সি ওয়ান এর প্রতি আর কোনো অ্যাফিনিটি এরা বাড়াচ্ছে না। বোঝা গেল আমি কি কথাটা বললাম? কেন বাড়াচ্ছে না, যে পরে আমি আসবো, কিন্তু বাড়াচ্ছে না। ঠিক আছে, তাহলে এবার লেখ, প্যারা চেঞ্জ করে লিখছিস। আর রিপ্রেসার ডাইমার অ্যাপ্রোচিং, আর রিপ্রেসার ডাইমার, কেন ডাইমার বললাম, ওই যে কেউ একটা তোরা কোশ্চেনটা করলি যে রিপ্রেসার ডাইমার বললেন কেন স্যার, বিকজ ওয়ার ওয়ানে একটা রিপ্রেসার এসে বাইন্ড করেছে, রিপ্রেসার মানে সি ওয়ান প্রোটিন, সি ওয়ান প্রোটিনটাকে আমরা রিপ্রেসার বলছি। তাহলে রিপ্রেসারটা মানে সি ওয়ান প্রোটিনটা ওয়ার ওয়ানে এসে বাইন্ড করেছে, আবার ওয়ার টু তে এসে বাইন্ড করেছে, তার মানে এখন দুটো রিপ্রেসার বাইন্ড করে আছে, তার মানে দে আর ইন আ ডাইমার, একে অপরের সাথে তো ইন্টারঅ্যাক্ট করেছে, আমি বললাম না, তার মানে দে আর ইন আ ডাইমার। তাই আমি বলছি আর রিপ্রেসার ডাইমার অ্যাপ্রোচেস, অ্যাপ্রোচিং আ নেকেড অপারেটর। ঠিক আছে, পয়েন্ট লাইনে লিখছি, মানে ওই আরো হেড করে লিখছিস। ইট উড ইউজুয়ালি, অ্যাপ্রোচে স্যার কি বললেন ওটা? অ্যাপ্রোচেস করিস, অ্যাপ্রোচিং আ নেকেড অপারেটর, অ্যাপ্রোচিং আ নেকেড অপারেটর। অ্যারো, it would usually fit fit itself fit itself to OR one. স্যার ফিট বললেন? ফিট, হ্যাঁ, মানে ওরা এসে ওয়ার ওয়ানে এসে বাইন্ড করে যাচ্ছে, এই বাইন্ডিংটা করতে কোনো সমস্যা হচ্ছে না, মানে এমনিতেই ওয়ার ওয়ানের প্রতি অ্যাফিনিটি তো অনেক বেশি, আমরা সবাই জানি এটা এখন। তাই ওরা এসে খুব ইজিলি ওরা ওয়ার ওয়ানে ফিট করে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু ওয়ার ওয়ানের অ্যাফিনিটিটা বাকি দুটো সাইটের থেকে অনেক বেশি, তাই ওরা বাইন্ড করে গেল। ঠিক আছে, আবার অ্যারো দিয়ে দে। দিস বাইন্ডিং bring করিস, আর দিস বাইন্ডিং ইমিডিয়েটলি কর, দিস বাইন্ডিং immediately increases the affinity for OR2, OR1 এ বাইন্ড করেছিল, OR2 এর প্রতি ইমিডিয়েটলি অ্যাফিনিটিটা বাড়িয়ে দিল।
তাই এটাকে আমরা পজিটিভ কোঅপারেটিভিটি বলি। ঠিক আছে, এবার এইখানে একটা কোশ্চেন্স আছে, কোশ্চেনটা একটু লেখ, যদি কখনো পরীক্ষায় দেয় তাহলে ডিরেক্টলি হয়ে যাবে। কোশ্চেনটা একটু লেখ, প্যারা চেঞ্জ করে লিখছিস। অ্যাট হাই রিপ্রেশার কনসেন্ট্রেশন, at high repressure concentration OR3 as well as দাঁড়া 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 ভুল, এটা কেটে দে, লাইনটাই পুরো কেটে দে, এটা লিখিস না, এটা লিখিস না, কোশ্চেনটা একটু ঘুরিয়ে করি, লেখ। এবার যেটা বলছি সেটা লেখ, আগের লাইনটা পুরো বাদ দিয়ে দে, লেখ why does repressure at OR2, why does repressure at OR2 help RNA polymerase, helps RNA polymerase bind to PRM, bind to PRM। PRM এর ফুল ফর্ম কি ছিল বল? PRM এর ফুল ফর্ম কি ছিল? প্রোমোটার রিপ্রেসিং ম্যানেজমেন্ট। না, রিপ্রেশার মেইনটেনেন্স, প্রমোটার ফর রিপ্রেশার মেইনটেনেন্স। ঠিক আছে, bind to PRM but not help another repressor, but not help another repressor but not help another repressor to OR3, not help another repressor to bind at OR3, but not help another repressor to bind at OR3, to bind at OR3। ঠিক আছে, তাহলে দেখ যে জিনিসটা আমরা জানতে চাইছিলাম সেটাই কিন্তু এখানে কোশ্চেনটা আমাদের বলে দিল, যে OR1 এ বাইন্ড করছে C1 প্রোটিন, তারপরে সেইখান থেকে পজিটিভ কোঅপারেটিভিটি করে OR2 তে এসে বাইন্ড করছে, খুব ভালো কথা। তাহলে আরেকবার পজিটিভ কোঅপারেটিভিটি শো করে C1 টাকে OR3 তে কেন বাইন্ড করাচ্ছে না? ইভেন ইন দ্য প্রেজেন্স অফ অ্যানাদার C1, ওরা দুজনে মিলে কিন্তু, মানে OR2 তে যেহেতু C1 প্রোটিনটা বাইন্ড করে গেছে, ও কিন্তু হেল্প করছে RNA পলকে ওইখানে এসে বাইন্ড করবার জন্য। ঠিক আছে, C1 কে হেল্প করছে না, তাহলে যেটা অলরেডি পজিটিভ কোঅপারেটিভিটি ছিল হঠাৎ করে সেটা উল্টে গেল কেন? এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা বোঝা গেল সবার? না বুঝতে পারলে, কোশ্চেনটা না বুঝতে পারলে বল, তারপরে অ্যান্সারটাই আসছে। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা মানে ইংলিশটা বলবো নাকি যেটা বোঝালাম সেটা বলবো? যেটা বোঝালেন সেটাই। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে বলতে চাইছে যে ধর তোর আমরা কি বললাম, যে OR1 এ গিয়ে আমার রিপ্রেশারটা বাইন্ড করছে, ঠিক আছে, তার ফলে OR2 তে এসে আরেকটা রিপ্রেশার প্রোটিনের বাইন্ডিং করবার অ্যাফিনিটি বেড়ে যাচ্ছে। তাহলে দুটো রিপ্রেশার একসাথে বসে OR1 এ OR2 তে নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে। তাহলে এবার এই দুজন মিলে OR3 তেও এসে আরেকটা রিপ্রেশারকে বাইন্ড করাতে পারতো। এটাই ছিল আমার পজিটিভ কোঅপারেটিভিটির একদম সুন্দর একটা এক্সাম্পল, যে ও একবার OR1 এ বাইন্ড করছে, তারপরে ও পজিটিভ কোঅপারেটিভিটি শো করে OR2 তে এনে বাইন্ড করাচ্ছে, আবার পজিটিভ কোঅপারেটিভিটি শো করিয়ে OR3 তে এনে বাইন্ড করাচ্ছে। তাহলে এটা একটা ভালো এক্সাম্পল হতো আমার পজিটিভ কোঅপারেটিভিটি, যে দেখো C1 প্রোটিন কি সুন্দর করে কাজ করছে, আমি বসেছি, আমার সাথে আরেকটাকে বসিয়েছি, তার সাথে আমি আরেকটাকেও বসিয়েছি। নেচারে এরকম ধরনের এক্সাম্পলই প্রচুর রয়েছে, কিন্তু এখানে তা হচ্ছে না, এখানে ঠিক উল্টোটা হয়ে যাচ্ছে। যেই মোমেন্টে C1 OR1 আর OR2 কে গ্র্যাপ করে গেছে, সেই মোমেন্টে OR3 তে C1 কে বসাচ্ছে না, ও RNA পলকে ওখানে এনে বসাচ্ছে, যাতে ও আরো বেশি করে C1 তৈরি করতে পারে। PRM এ ওখানে ওই পজিশনটা কার ছিল? PRM এ প্রমোটারটা ছিল তো PRM এ প্রমোটার,
পিআরএম এর প্রোমোটার থেকে আমরা জানি অলরেডি যে ওখান থেকে আমার C1 প্রোটিনটা তৈরি হয়। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে এটা কেন হচ্ছে, ও কেন এরকম কাজটা করছে, উল্টো কাজটা করছে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে যে এই যে রিপ্রেসারটা এসে বাইন্ড করেছে না, ওর দুটো ডোমেইন থাকে। এক একটা রিপ্রেসারের মানে এই C1 প্রোটিনটা দুটো ডোমেইন রয়েছে, একটা কার্বক্সিল টার্মিনাল আর একটা অ্যামিনো টার্মিনাল। এই যে OR1 আর OR2 তে রিপ্রেসারটা বাইন্ড করে গেছে অলরেডি, ওরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা করছে ভায়া দেয়ার কার্বক্সিল টার্মিনাল ডোমেইনের থ্রু দিয়ে। ঠিক আছে, OR1 এর রিপ্রেসার প্রোটিনটা OR2 এর রিপ্রেসার প্রোটিনটার সাথে ইন্টারঅ্যাকশন করছে কি দিয়ে, একে অপরের কার্বক্সিল টার্মিনাল ডোমেইনটা দিয়ে। এবার প্রত্যেকের কাছেই তো কার্বক্সিল ডোমেইন একটা একটা করেই আছে, দুটো তিনটা করে তো নেই। তাহলে যে ডোমেইনটা দিয়ে ইন্টারঅ্যাকশন হতো সেই ডোমেইনটা অলরেডি এঙ্গেজড হয়ে গেছে। ঠিক আছে, তার ফলে পাশের স্পেসের সাথে ইন্টারঅ্যাকশন করবার জন্য কোনো কার্বক্সিল ডোমেইন আর ফ্রি নেই। সেটাই রিজন যে ওরা আর পজিটিভ কোঅপারেটিভিটি শো করতে পারছে না, কারণ C1 কে ওখানে এসে বসাতে গেলে ওদের একটা কার্বক্সিল টার্মিনাল ডোমেইন থাকাটা দরকার ছিল ফর দেয়ার ইন্টারঅ্যাকশন পারপাস। কিন্তু আরএনএ পলের বসবার জন্য কোন রকম কার্বক্সিল টার্মিনাল ডোমেইনের সাথে ইন্টারঅ্যাকশনের ওদের কোনো দরকার নেই। তার ফলে আরএনএ পল ওই জায়গাটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারছে, কিন্তু C1 প্রোটিন কিন্তু পারছে না। বোঝা গেল? দেখ, একটু লিখে নে, তাহলে জায়গাটা একটু ক্লিয়ার হবে। লিখতে থাক। রিপ্রেসার ইন্টারঅ্যাকশন, রিপ্রেসার, হ্যাঁ এটা অ্যান্সার। রিপ্রেসার ইন্টারঅ্যাকশন, রিপ্রেসার ড্যাশ রিপ্রেসার কর interaction involves contacts between the carboxyl domain, contacts between the carboxyl domain of adjacent dimer, carboxyl domain of adjacent dimer. Domain of adjacent dimer. Stop. Once a repressor dimer at OR2, once a repressor dimer at OR2 interacts with another dimer at OR1. কি বলে আরেকবার বলছি, once a repressor dimer at OR2 interacts with another dimer at OR1, comma, it is no longer available to interact with a dimer at OR3, to interact with a dimer at OR3. To interact with a dimer at OR3. ঠিক আছে, কারণ OR1 আর OR2 নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে বসে আছে,
ওরা আর আলাদা করে ওয়ার থ্রি এর সাথে ইন্টারাকশন করতে পারছে না, অ্যান্ড দ্যাট হেল্পস দি আরএনএ পলিমারেজ টু অ্যাক্সেস দ্যাট, কি বলবো, ওই পজিশনটাকে অ্যাক্সেস করে দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? স্যার আপনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আহ, আমার যেটা OR3 যেটা আছে ওটার সঙ্গে PRE-টাও, মানে যেহেতু পিআরএম, ইন্টারাক্ট, সরি PRM-টা পিআরএম, যেহেতু থাকে, হ্যাঁ, মানে হ্যাঁ, OR-এর সঙ্গে ইন্টারাক্ট করে, তাই জন্য হ্যাঁ, ওখানে নাকি C1-টা বাইন্ড করতে পারে, এটাও কি একটা রিজন? হ্যাঁ, মানে C1 যদি ওয়ার থ্রিতে বাইন্ড করে যায় তাহলে সিচুয়েশনটা কি হবে? সিচুয়েশনটা হচ্ছে পিআরএম এ আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করতে পারবে না, আর নতুন করে কোনো C1 প্রোটিন তৈরি হবে না। ঠিক আছে, এবার এই ফ্যাক্টস গুলো না খুব ন্যাচারাল, খুব ন্যাচারাল। কিরকম, ধর এই যে আমি বললাম OR1 আর OR2 তে ওরা ওই দুটো এরিয়াতে C1 প্রোটিন এসে বাইন্ড করে অকুপাই করে গেছে। হ্যাঁ, তাহলে ওই দুটো পজিশনের কথা তো ছেড়েই দাও, ওই দুটো পজিশনে তো আর কোনো কাজই নেই। এবার ফাঁকা রয়েছে ওয়ার থ্রি। প্রশ্নটা হচ্ছে ওয়ার থ্রিতে এসে কে বাইন্ড করবে, আরএনএ বল না C1? C1 কিন্তু ইনিশিয়ালি এসে বাইন্ড করতে পারছে না, কারণ ওকে বাইন্ড করবার জন্য ওয়ার থ্রি এমনিতেই লোয়ার অ্যাফিনিটি সাইট C1 এর জন্য, আর ওকে ওই এরিয়াতে বাইন্ড করবার জন্য কেউ হেল্পও করছে না। OR1 OR2 হেল্প করছে না, কারণ ওরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে বসে আছে। তার ফলে C1 ইনিশিয়ালি এসে ওয়ার থ্রিতে বাইন্ড করতে পারছে না, ওয়ার থ্রিতে এসে আরএনএ পলি বাইন্ড করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়, মজাটা হচ্ছে একদম অন্য জায়গায়। পিআরএম এ আরএনএ পলি এসে বাইন্ড করে আমাকে কি তৈরি করে দিচ্ছে? আমাকে C1 তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, বুঝা গেল? C1ই তৈরি করে দিচ্ছে। যত বেশি আরএনএ পল ওয়ার থ্রিতে এসে বাইন্ড করছে, তার মানে পিআরএম থেকে আমার C1ই তৈরি হবে, কন্টিনিউ C1 তৈরি হতে থাকছে। ঠিক আছে, তার ফলে সুবিধাটা কি হচ্ছে? এই যে আমি বলছি অ্যাফিনিটি, ইন্টারাকশন, এগুলো কিন্তু মেইন পার্ট হচ্ছে বিকজ অফ দি ব্রাউনিয়ান মোশন। C1 প্রোটিনের তো চোখ নেই যে আমার চোখ আছে চলো গিয়ে OR1 এ গিয়ে, হ্যাঁ ওইখানে গিয়ে বসলে ভালো, আমি কি ওখানে বাইন্ড করবো। আর পাশে আরেকটা C1 কেও দেখে আসলাম, বা ভাই বস তুই এসে আমার পাশে বস, ওরও কোনো চোখ নেই, আরএনএ পলিমারেজেরও কোনো চোখ নেই। তাহলে তাহলে ওরা বাইন্ডিংটা করছে কি করে? বিকজ অফ দি ব্রাউনিয়ান মোশন। ওরা কন্টিনিউ একে অপরের সাথে হিট করে চলেছে। আমাদের সেলুলার সিস্টেমের মধ্যে সব মলিকুলস গুলো একে অপরের সাথে হিটেড আউট হচ্ছে, কন্টিনিউয়াসলি হিটেড আউট হচ্ছে, যে কারণেই আমাদের বডির মধ্যে 90% ওয়াটার থাকাটা দরকারি। কারণ ওয়াটার না থাকলে হিট করবে কি করে? সব যদি সলিড হয়ে যেত তাহলে তো হিট হতো না মেমব্রেনের দিকে। এই কারণে মোশন কিন্তু খুব কম, মেমব্রেনের মোশন গুলো তাই খুব কম, কারণ মোস্টলি লিপিড দিয়ে তৈরি হয়, আর ওই জায়গাতে কোনো স্পেস থাকে না, ফলে ব্রাউনিয়ান মোশন করবার চান্স খুব কম। ওই টুকটাক যা রিসেপ্টর বা চ্যানেল থাকে তার থ্রু দিয়ে যতটুকু ইন্টারাকশন হয়। কিন্তু সেলুলার সিস্টেমের মধ্যে কিন্তু সেরকম নয়, বিশেষত সেলের ভেতরে কন্টিনিউয়াসলি হিট করে যাচ্ছে। তার ফলে আমার ওর প্রতি অ্যাফিনিটি কম, তাহলে আমার ওর প্রতি বেসিক্যালি মানেটা কি, মানে হিট হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যাচ্ছে, তাই না? তাহলে ধর তিনখানা C1 ছিল সিস্টেমে, প্রথমটা এসে OR1 এ বসে গেছে, ও ডেকে নিয়ে এসছে আরেকটাকে, যে ভাই আমি এখানে বসেছি তুইও আয় এখানে এসে বস, আমার পাশে এসে বস, এটার অ্যাফিনিটিটা বেশি। কিন্তু পরের সাইটটার প্রতি C1 হিট করবার চান্সটা তো খুব কম। ইনিশিয়ালি তিনটে সাইট ছিল, তারপরে প্রথম সাইটটাতে C1 গিয়ে খুব সহজে গিয়ে হিট করে গেছে। তিনখানা C1 ছিল ওই সাইটটাতে বাইন্ড করবার জন্য, তাই না? খুব সহজে হিট করে গেছে, ইজিলি বাইন্ড আউট হয়ে গেছে। সেকেন্ড সাইটটার জন্য দুটো C1 রয়েছে বাইন্ড করবার জন্য, আর কোনো কম্পিটিটরও নেই, ওরাও ও গিয়ে বাইন্ড করে বসে গেছে, আর এমনি ওর অ্যাফিনিটি বেশি ছিল, বাইন্ড করে গেছে। কিন্তু 3 নম্বর সাইটের জন্য একটা C1 আছে, আর সেলের মধ্যে অনেকগুলো আরএনএ পলিমারেজ আসে, তার ফলে এবার ওইখানে কে বসবে তার জন্য কম্পিটিশন হচ্ছে। বেচারা ওই একটা C1 প্রোটিনের অ্যাফিনিটিও কম ওই সাইটটার প্রতি, বাকি দুটো C1 এমন বদমাইশ যে ওরা ওকে হেল্পও করছে না ওই সাইটটাতে এসে বাইন্ড করবার জন্য, তার মধ্যে ও আবার একা, তার মধ্যে অতগুলো আরএনএ পলিমারেজ রয়েছে, এতগুলো ফ্যাক্টর কাজ করছে, যার জন্য C1টা কিন্তু গিয়ে ওয়ার থ্রিতে কখনো বাইন্ড করতে পারছে না। কিন্তু মজার ব্যাপার হলো যে যদি আরএনএ পল
OR3 তে বাইন্ড করে যায়, তাহলে ও আমাকে C1ই তৈরি করে দেবে। তাহলে প্রথমে ছিল একটা C1, যেই আরএনএ পল বাইন্ড করে একবার ট্রান্সক্রিপশন করে দিল, সাথে সাথে ওই একটা ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমি 10খানা C1 পেয়ে গেলাম। তাহলে এবার আমার কাছে অনেকগুলো C1 আছে। ওই অতগুলো C1 এবার আরএনএ পলিমারেজের সাথে কম্পিটিশন করছে, দেখা গেল তাও ফেলিওর হয়ে গেল। সেই আরএনএ পলিমারেজে গিয়ে OR3 পজিশনে বাইন্ড আউট করলো। তাহলেও আমাকে কি তৈরি করে দেবে? আবার একটা আরএনএ তৈরি করে দেবে। কার আরএনএ? C1 এর আরএনএ। কটা প্রোটিন পাবো? আবার ধর 10টা প্রোটিন পাচ্ছি। এইবার 21খানা C1 প্রোটিন ওই একটা সাইডে বাইন্ড করবার জন্য। চান্সেস অনেক বেড়ে গেল, 21 টাইমস বেড়ে গেল চান্সেস যে ওইখানে গিয়ে হিট আউট করবা। এইবার ওখানে গিয়ে হিট আউট যদিও করে দেয়, তাহলে এক্সপ্রেশন আমার বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে মেইন ফান্ড। প্রত্যেকটা সেলুলার ইন্টারাকশন এরকম ভাবে হয়, কারণ মলিকুলসের চোখ নেই। ওরা কি করে বুঝবে যে ওই সাইটটার প্রতি আমার অ্যাফিনিটি কম, ওর পাশে গিয়ে আমাকে বসতে হবে, ওর কার্বক্সিল ডোমেইনে গিয়ে আমাকে লাগতে হবে? বোঝা তো সম্ভব নয় ওর পক্ষে, কারণ ওর চোখ নেই। ওর তো চোখ নেই। এই সবই হয় ভায়া হিটিং, তারপরে ওর ইন্টারাকশনের থ্রু দিয়ে। নানা রকমের যে আমাদের নন কোভ্যালেন্ট ইন্টারাকশন গুলো আছে সেইগুলো থ্রু দিয়ে হয়। ঠিক আছে, এইগুলো বইতে তোরা পাবি না, এগুলো আমি বললাম। ওই আমার টিচারও আমাকে বলেছিল সেই সময়, তার সাথে ইন্টারাকশন করে আমি জেনেছি, তোদেরকেও বললাম, ওরকম ভাবেই জানা থাকবে। এই আর এতটা ডিটেলসে পরীক্ষায় লিখতেও দেবে না, ছেলেপুলেরা ফেল করে যাবে, তাহলে লিখতেও দেবে না। ওই খুব বেশি হলে লিখতে দিতে পারে যে কোশ্চেনটা আমি দিলাম সেইটা, যে কেন এরকম হচ্ছে, তো ওইটুকু লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, ব্রাউনিয়ান মোশন টোশনের কোথাও অত কিছু লিখতে হবে না। এমনি লোকজন ও সমস্ত কম জানে। ব্রাউনিয়ান মোশন শুনলেই সবাই ভাবে হয়তো ফিজিক্সের কোনো ব্যাপার আছে বা কেমিস্ট্রির কিছু আছে। তো যাই হোক, তাহলে এই পার্টটা হচ্ছে এই পর্যন্ত। এইবার আমরা নেক্সট সুইচ করব কোথায়, যে আমার সুইচিংটা কি করে হচ্ছে। হু ডিসাইড যে আমার লাইসোজেনিক কন্ডিশন থেকে আমাকে এবার লাইটিক কন্ডিশনে সুইচ করতে হবে। বা হু ডিসাইড বলার থেকেও ভালো, হোয়াট আর দি কন্ডিশনস দ্যাট উইল ডিসাইড যে আমাকে লাইসোজেনিক কন্ডিশন থেকে লাইটিক কন্ডিশনের জন্য সুইচ করে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখ, আমি একটু পুরোনো গল্পে আবার ফেরত যাই। আমার একটা জায়গায় দেখ আমি লিখিয়েছিলাম C2 and C3 প্রোটিন ফর্মস আর ডাইমার, এবং তারা PRE এর থেকে রেপ্লিকেশন বলি ট্রান্সক্রিপশন স্টার্ট করেছিল। দেখ ওই জায়গাটা পাস কিনা দেখ, অ্যারোহেড করে লিখিয়েছিলাম। দেখ খাতাতে নিশ্চয়ই লেখা থাকবে, যারা যারা লিখেছিস তাদের খাতাতে নিশ্চয়ই লেখা থাকবে। পেয়েছিস? একটা জায়গা আছে দেখ, যেখানে লেখা আছে C2 and C3 প্রোটিন ফর্মস ডাইমার, এরকম টাইপের কিছু লেখা থাকবে। এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা তো আমার মনে নেই। ওই জায়গাটা পেয়েছিস? C2C3 dimers bind at a operator located হ্যাঁ just একদম, downstream. ডাউনস্ট্রিম অফ ক্রোভ, তাই তো। আর সেখানে ছিল কি, কোন প্রোমোটারটা ছিল দেখ, আছে PRE, তাই না? হ্যাঁ স্যার। PRE আছে, PRE থেকে তৈরি হচ্ছিল ওই অ্যান্টিসেন্স অফ প্রো তৈরি হচ্ছিল, তার ফলে প্রো এর আমার এক্সপ্রেশন বন্ধ হয়ে যাচ্ছিল, তারপরে কি আমার C1 তৈরি হচ্ছিল। এইবার লাইসোজেনিক মোডে থাকতে গেলে আমার C1টা দরকার, কারণ দেখতে পাচ্ছিস C1 একবার তৈরি হয়ে গেলে ও সবার এক্সপ্রেশন বন্ধ করে দেবে, তার ফলে ল্যামডা লাইটিকে সুইচ করতে পারবে না। তাহলে C1টাকে যদি আমি তৈরি হওয়াটা বন্ধ করতে পারি, তাহলে এই ল্যামডা কিন্তু লাইটিকে যাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। ক্লিয়ার? এটা কোনো ডাউটস থাকলে বল। তাহলে C1টার এক্সপ্রেশন বন্ধ করতে গেলে আমার কাকে হিট করতে হবে? আইদার C2 বা C3, এরকম ধরনের কোনো প্রোটিনকে, যারা ওর সিনথেসিসটাকে প্রথম শুরু করেছিল। আমি যদি C2টাকে ডিস্ট্রয় করে দিতে পারি, তাহলে না থাকবে ওর ডাইমার, না অ্যাক্টিভেট হবে PRE, না তৈরি হবে কোয়ের অ্যান্টিসেন্স, না তৈরি হবে C1 প্রোটিন, কিছুই হবে না। তাহলে এই জায়গাটাতেই আমার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে C2 প্রোটিনের অ্যাক্টিভিটিটাই ডিটারমিন করে দিচ্ছে যে ল্যামডা লাইসোজেনিক কন্ডিশনে মুভ করবে, আদারওয়াইজ নয়তো ও লাইটিকে মুভ করে যাবে। অনেক সময় কোশ্চেন করে, কিছু প্রোটিনের নাম দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে এই প্রোটিনটা লাইসোজেনিতে হেল্প করছে না লাইটিকে।
তারপরে আমরা জেনে নিলাম যে C2 প্রোটিনটা কিন্তু লাইসোজেনিতেই হেল্প করছে, ল্যামডা, লাইটিকে নয়। ঠিক আছে, একটু জাস্ট একটু লিখে রাখ, ছোট্ট করে একটু লিখে রাখ, প্যারা চেঞ্জ করে দিস অবশ্যই। অ্যাক্টিভিটি অফ দিস C2 ইজ ডিটারমিন। তাহলে এবার কোশ্চেনটা কি আসবে, দাঁড়া একটু লেখাটা বন্ধ কর, আমি একটু বলে দিই। কোশ্চেনটা তাহলে কি, কোশ্চেনটা হচ্ছে যে C2 কে ডিস্ট্রয় করতে পারলে ল্যামডা কিন্তু লাইটিকে সুইচ করে যেতে পারে। অ্যাটলিস্ট লাইসোজেনিতে তো ঢুকছে না, সেটুকু তো কনফার্ম, কারণ C1 প্রোটিন তৈরি হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এবার যে C2 কে আমি ডিস্ট্রয়টা করব কি করে, আর হঠাৎ করে কেনই বা আমি C2 কে ডিস্ট্রয় করতে যাব, তার জন্য কন্ডিশনটা কি তৈরি হচ্ছে। C1 এর এক্সপ্রেশন বন্ধ করবার জন্য C2 কে ডিস্ট্রয় করতে হবে, এটা আমি বুঝে গেলাম, কিন্তু C2 কে ডিস্ট্রয় আমি হঠাৎ করে কেন করতে যাব, আর কেই বা ওকে ডিস্ট্রয়টা করছে, এইটার আমার জবাব চাই। লেখ, অ্যাক্টিভিটি অফ C2 ইজ ডিটারমিন্ড, activity of C2 is determined by environmental factors, by environmental factors। কথাটা খুব ভেগ, এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস মানেটা কি, পিএইচ, টেম্পারেচার, মিডিয়ামের কম্পোজিশন, কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেটা কিনা C2 প্রোটিনের অ্যাক্টিভিটিটাকে ডিটারমিন করছে। আবার প্যারা চেঞ্জ করে লেখ, C2 প্রোটিন ইজ আনস্টেবল, প্যারা চেঞ্জ করে C2 প্রোটিন ইজ আনস্টেবল। আনস্টেবল ড্যাশ দিয়ে লেখ, ড্যাশ দিয়ে আরো দিয়ে দে। ব্যাকটেরিয়াল প্রোটিয়েজ ক্যান অ্যাটাক অ্যান্ড ডিস্ট্রয় ইট, ব্যাকটেরিয়াল প্রোটিয়েজ ক্যান অ্যাটাক অ্যান্ড ডিস্ট্রয় ইট। আরো দিয়ে দে। C3 protein helps to protect, C3 protein helps to protect C2, ঠিক আছে। তাহলে দেখ, খেয়াল করে দেখ, ওইখানে আমি বলেছিলাম C2 C3 প্রোটিন ডাইমার ফর্মেশন করে। কেন এই ডাইমারটা দরকার, কারণ C3 প্রোটিন কিন্তু C2 প্রোটিনকে হেল্প করছে, প্রোটেক্ট করছে ফ্রম দি প্রোটিয়েজ ডিগ্রেডেশন। স্যার C3 প্রোটিন হেল্পস টু প্রোটেক্ট C2। হ্যাঁ বল। স্যার এখন এই সেকেন্ড পয়েন্টটা বলবেন, মানে ব্যাকটেরিয়াল প্রোটিয়েজ ক্যান অ্যাটাক অ্যান্ড ডিস্ট্রয় ইট, অ্যান্ড ডিস্ট্রয় ইট। তাহলে C3 প্রোটিনটা C2 কে হেল্প করছে যাতে ও চট করে ডিস্ট্রয় না হয়ে যায়। ঠিক আছে, আবার প্যারা চেঞ্জ করে নে, দেখ, ইন দোজ সেলস ইন হুইচ, in those cells in which C2 is rapidly degraded, C2 is rapidly degraded, rapidly degraded, arrow, protease levels were high, protease levels were high, arrow, no repressor synthesized, no repressor synthesized, arrow, Q and Pro protein synthesized, Q and Pro protein synthesized।
স্যার একবার রিপিট স্যার করুন, আরেকবার কেটে গেছিল। কিউ কিউ অ্যান্ড প্রো, কিউ কিউ ক্যাপিটাল কিউ, এটা একটা নতুন প্রোটিন। হ্যাঁ, কিউ অ্যান্ড প্রো প্রোটিন সিনথেসাইজড। অ্যারো, transcription can proceeds, transcription can proceeds, arrow, lambda is in lytic cycle, lambda is in lytic cycle, lambda is in lytic cycle। ঠিক আছে, কারণ বুঝতেই পারছি C2 তো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, C2 ডিস্ট্রয়েড হয়ে গেলে C3 আর একা একা কি করবে, ওর কোনো কাজ নেই। তাহলে সেক্ষেত্রে আমার PRE অ্যাক্টিভেটেড হচ্ছে না, PRE অ্যাক্টিভেটেড না হলে C1 প্রোটিন তৈরি হবে না, তার মানে ল্যামডা কিন্তু লাইটিক সাইকেলে মুভ করে যাচ্ছে, অন্যান্য প্রোটিনগুলো তৈরি হচ্ছে, ল্যামডা লাইটিক সাইকেলে মুভ করে যাচ্ছে। এবার একটা জিনিস আমি এখনো পর্যন্ত তোদের বলেছিলাম না, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ প্রো। শুধু বলে এসেছিলাম যে প্রো প্রোটিনটা লাইটিক সাইকেলের রোল প্লে করে, কিন্তু কি রোল প্লে করে সেটা আমি বলিনি। একটু প্যারা চেঞ্জ করে আবার লেখ, প্যারা চেঞ্জ করে লিখছিস। ইন ল্যাটার কেস, ল্যাটার কেস মানে মানে C2 প্রোটিনটা ডিস্ট্রয়েড হয়ে গেছে, প্রো অ্যাক্টিভেটেড আছে, মানে প্রো প্রোটিনটা তৈরি হয়েছে, সেরকম একটা কন্ডিশন, তাই ওটাকে বলছি ল্যাটার কেস। ইন ল্যাটার কেস কমা প্রো প্রোটিন, প্রো প্রোটিন first bind to OR3, pro protein first bind to OR3, before bound to OR1 and OR2, stop. We imagine that this will never occur, occurs if C2 protein, we imagine that this will never occurs if C2 protein is highly active, if C2 protein is highly active। স্যার এই লাইনটা একবার রিপিট করবেন? হ্যাঁ, we imagine that this will never occur, if C2 protein is highly active। মানে C2 প্রোটিন অ্যাক্টিভ থাকলে তো আর এটা হওয়ার কোনো চান্স নেই, কিন্তু C2 প্রোটিন যখন অ্যাক্টিভ না থাকছে তখন কিন্তু প্রো এই কাজটা করে দিয়ে যাচ্ছে। প্রো একদম অপোজিট কাজ করছে C1 এর। দেখ C1 এতক্ষণ আমি কি বলে গেছি, C1 প্রথমে OR1 এ বাইন্ড করে, তারপরে OR2, তারপরে OR3। ক্রো গিয়ে প্রথম বাইন্ড করে ফেলছে OR3 তে, তাহলে ক্রো যদি একবার OR3 তে গিয়ে বাইন্ড করে যায়, না রিপ্রেসার C1 বা তোর পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ওরা কেউ কিন্তু ওই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছে না। তার ফলে কোনো রকম ভাবেই কোনো C1 প্রোটিন আমি কিন্তু তৈরি করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ল্যামডা লাইটিক সাইকেলে মুভ করে যাবে, কোনো রিপ্রেসার কিন্তু তৈরি হচ্ছে না আমার সিস্টেমের মধ্যে, তাহলে সেক্ষেত্রে ল্যামডাটা কিন্তু আমার লাইটিক সাইকেলে মুভ করে যাচ্ছে।
পরবর্তীকালে আরেকটু তো পড়ানো আছে আমার, সেখানে দেখবি যে নানা রকমের অন্য যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো আমার তৈরি হতে থাকছে। C1 এর এক্সপ্রেশন টোটালি শাটডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো জিনিস আরো তোদেরকে একটু মনে রাখতে হবে এই ল্যামডার জন্য। একটা হচ্ছে দুটো জিন আছে, একটু লিখেই রাখ। তার প্রথমটার নাম হচ্ছে ইন্ট, INT, ইন্ট। জিনের নাম লিখছিস, আন্ডারলাইন করবি সব স্মল লেটারে, INT জিন, একটা ইন্ট জিন। এটার নাম এসছে বিকজ ইট হেল্পস ইন ইন্টিগ্রেশন প্রসেস, সেটাও পাশে লিখে রাখতে পারিস। বিকজ ইট হেল্পস ইন ইন্টিগ্রেশন প্রসেস। ইন্টিগ্রেশন প্রসেস বলতে কি বোঝাচ্ছে? যে ল্যামডা আমার হেল্প করছে, ল্যামডাকে হেল্প করছে ইন্টিগ্রেট করতে ক্রোমোজোমের মধ্যে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে ইন্টিগ্রেট করতে ল্যামডাকে হেল্প করছে এই জিনের প্রোডাক্টটা, তাই ওর নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এবার ধর আমার ল্যামডাটা ইন্টিগ্রেটেড কন্ডিশনে আছে, ইন্টিগ্রেট জিনটা কাজ করে তোর হয়ে গেছে, ইন্টিগ্রেটেড হয়ে গেছে ক্রোমোজোমের মধ্যে। কিন্তু যখন লাইটিক সাইকেলে মুভ করছে তখন কিন্তু ওকে ক্রোমোজোম থেকে বেরিয়ে আসতে হবে, এক্সাইজড আউট হতে হবে ক্রোমোজোম থেকে। সেই জায়গাটাকে বলছি আমরা এক্সিশন। এক্সিশন হওয়ার সময় ইন্ট আর এক্সিস, XIS লিখে রাখ, ইন্ট INT ইন্ট প্লাস এক্সিস XIS, এক্সিস, এই দুটোরই এক্সপ্রেশন দরকার হয়। স্যার আরেকবার শুধু ইন্টিগ্রেশনের জন্য ইন্ট লাগে, INT ইন্ট লাগে, কিন্তু যখন বেরিয়ে আসতে চাইবে ক্রোমোজোমের থেকে বাইরে ল্যামডার ডিএনএটা, তখন ইন্ট INT ইন্ট প্লাস এক্সিস XIS, নামটাকে বলছে এক্সিস XIS, ওর এক্সপ্রেশনও লাগবে। সেল থেকে বেরোতে INT আর সেল থেকে বেরোতে না, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম থেকে আচ্ছা আচ্ছা, এক্সাইজড আউট হতে। মানে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম থেকে ক্রোমোজোমের মধ্যে ইন্টিগ্রেট হতে ইন্ট লাগছে, বেরোনোর জন্য ইন্টও লাগছে, XISও লাগছে, XIS। ঠিক আছে, বোঝা গেল? কোনো ডাউটস থাকলে বল। ঠিক আছে, মজার জিনিস হচ্ছে স্যার আপনি কি আমি টার্মটা বললেন? হ্যাঁ, XIS, ওই বেরোনোর কি একটা হ্যাঁ। টার্ম বললেন? আরেকবার বল। ওই আপনি ওই সেল থেকে যখন বেরোচ্ছে ওটাকে একটা টার্ম বললেন, ওটা কি টার্ম? না সেল থেকে বেরোচ্ছে না, ক্রোমোজোমের হ্যাঁ, থেকে chromosome বেরোচ্ছে। থেকে বেরোচ্ছে। হ্যাঁ, মানে কি হচ্ছে দেখ ব্যাপারটা, যে ল্যামডা তো ওর নিজের ডিএনএটাকে আমার সেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। সেলের মধ্যে ঢুকবার পরে আমাদের এতক্ষণ পর্যন্ত ধারণা ছিল যেন ও সাইটোপ্লাজমে ঘুরে ফিরে বেড়াচ্ছে, না, একদম না। ও কিন্তু ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে। এই ক্রোমোজোমের ভেতর যে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, সো ইট উইল বি অ্যাক্ট লাইক আ পার্ট অফ আ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ঠিক আছে, এটাতে হেল্প করছে ইন্ট বলে একটা জিন প্রোডাক্ট আছে, সেটা। ঠিক আছে, এবার ধরো লাইটিকে সুইচ করছে, তার মানে কি ওকে ক্রোমোজোম থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে ও নিজের ডিএনএটাকে প্যাকেজ করে তারপরে সেলটা ফাটিয়ে বেরিয়ে আসবে। তাহলে এই যে ক্রোমোজোম থেকে বেরিয়ে আসতে হচ্ছে, এটাতে কিন্তু ওর দুটো জিন প্রোডাক্টই লাগছে, একটা ইন্ট আর একটা এক্সিস, এই দুটো জিন প্রোডাক্টই লাগছে ওর। ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসটা একদম মাথায় ঢুকে গেছে, কারণ এর পরের কোশ্চেনটা কিন্তু খুব জটিল। দেখ, না বুঝতে পারলে বল। তাহলে সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমি নেক্সটটাতে মুভ করছি। এই যে লাইসোজেনি যখন আমাকে এস্টাবলিশ করতে হচ্ছে, তার মানে কি ক্রোমোজোমের মধ্যে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে ল্যামডা ডিএনএটা ইন্টিগ্রেটেড কন্ডিশনে বসে রয়েছে।
তাই তো? সেই অবস্থায় হচ্ছে লাইসোজিন। সেই সময় কিন্তু আমার ইন্ট জিনের প্রোডাক্টটা অনেক বেশি পরিমাণে লাগছে রেদার দ্যান এক্সিসের থেকে। বোঝা গেল কি বললাম আমি? ইন্টের প্রোডাক্টটা কিন্তু আমার অনেক বেশি পরিমাণে লাগছে রেদার দ্যান এক্সিসের থেকে। ঠিক আছে, কারণ ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু যখন লাইটিক গ্রোথে সুইচ করছে তখন কিন্তু ইন্ট কম লাগছে, এক্সিসটা আমার বেশি লাগছে। এই জায়গাটা কি আমার বলছে রেট্রো রেগুলেশন। আমি এবার আজকে একটু প্রথম শেয়ার করি জায়গাটা। পিকচারটা সবার ওপেন হচ্ছে কিনা একবার চেক করে নিস। 15 তারিখ খুলছে না 16 তারিখ খুলবে? হ্যাঁ, কলেজ 15 তারিখটা চেঞ্জ হয়েছে, আবার 16 তারিখ করেছে। অ্যাকচুয়ালি গভর্নমেন্টের নোটিফিকেশন না বেরোনো পর্যন্ত না কোনো কিছু তো ভরসা নেই। হ্যাঁ, এইসব কথা দিয়ে কোনো কিছু তো ভরসা নেই। আবার 10 তারিখ গিয়ে বলবে যে আবার 1 মাসের লকডাউন, 1 মাস পরে খুলবে। গভর্নমেন্টের নোটিফিকেশন বেরোলে একটা ঠিকঠাক, মানে খুললে আমি মানবো যে হ্যাঁ খুলেছে, তার আগে আমি মানি না যে খুলেছে। এরা যা করছে, যাই হোক। অফলাইনে ক্লাস কি শুরু হবে, মানে টিউশনের?
আমি মনে হয় লিফট করে গেছিলাম গ্রুপ থেকে, দাঁড়া একবার শেয়ার করি। কোথায় গেল? এইখানে দেখতে পাচ্ছিস সবাই? কেউ একজন রেসপন্স কর। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। আচ্ছা, তাহলে এটার ওই আমি যে পিকচারটা দিয়েছিলাম সেই পিকচারটাই এটা মোটামুটি আছে। দেখ তোরা C3 এর পরের জিনগুলো তো আমি দেখাইনি, এইখানে দেখানো হয়েছে। এক্সিস, ইন্ট আর শিপ, এই তিনটে রয়েছে, ঠিক আছে? শিপটা কিন্তু কোনো জিন নয়, শিপ ইজ আ রিজিয়ন। ইন্ট, এক্সিস, C3, এন, C1, ক্রো এরা সবাই হচ্ছে জিন, কারণ এদের একটা প্রোডাক্ট পাচ্ছি, একটা প্রোটিন প্রোডাক্ট পাচ্ছি। কিন্তু শিপ হচ্ছে একটা রিজিয়ন, ঠিক আছে? শিপ রিজিয়নের ক্যারেক্টারিস্টিক্স কি? ইট ফর্ম আ হেয়ারপিন লুপ। আরএনএ লেভেলে ও একটা হেয়ারপিন লুপ ফর্মেশন করে, এবং যেই আরএনএ লেভেলে ওই হেয়ারপিন লুপটা ফর্মেশন করলো, যেই আরএনএ লেভেলে ওই হেয়ারপিন লুপটা ফর্মেশন করলো, RNase-3 এসে ওটাকে ডিস্ট্রয় করে দেয়, এই আরএনএটাকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে? স্যার ও আরেকবার কিন্তু একটু বলবেন? হ্যাঁ, এই যে শিব, শিব তো একটা রিজিয়ন, রিজিয়নটা কোথায় আছে? ডিএনএ তে আছে। এবার যেই ওটা আরএনএ তৈরি হলো ওখান থেকে, তেমনি কি হলো, আরএনএ লেভেলে ওখানে একটা হেয়ারপিন লুপ তৈরি হয়। দেখ একটা হেয়ারপিন আছে, সেকেন্ড ছবিটা, ঠিক আছে? এবার যেই হেয়ারপিন, এবার আরএনএ তে যদি হেয়ারপিন লুপ থাকে না, সেটা সেই আরএনএটা সেলের মধ্যে খুব বেশিক্ষণ স্টেবল থাকতে পারে না, বিকজ RNase-3 এসে ওকে ডিস্ট্রয় করে দেয়। RNase-3 এসে ওটাকে ডিস্ট্রয় করতে থাকে, ঠিক আছে? এখানেও দেখ তাই হয়েছে, RNase-3 এসে বাইন্ড করেছে এবং কন্টিনিউ ওকে দেখ ডিস্ট্রয় করতে করতে ইন্ড পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক আছে? বুঝতে পারলি? এবার একটু লেখ, ছবিটা খোলা থাক, তোরা একটু লেখ, লিখলে বাকিটা ক্লিয়ার হবে যে কি করে ইন্টিগ্রেশন আর এক্সিশনটা কন্ট্রোল হচ্ছে ভায়া দি শিব রিজিয়ন। লেখ, একটা হেডিং কর, এটা হেডিং কর, এটা এক্সেস অ্যান্ড ইন্ট রেগুলেশন। এক্সিস, XIS, এক্সেস অ্যান্ড ইন্ট রেগুলেশন। Int regulation of insertion and excision. Access and int regulation of insertion and excision. স্যার আরেকবার বলুন। Access and int regulation of insertion and excision. Access and int regulation of insertion and excision. ঠিক আছে? তার আনজারে নাম্বার 1, 1 2 3 তিনটা পয়েন্ট আছে, হ্যাঁ 1 2 3 করে লিখবি। নাম্বার 1, access and int are found on the access and int are found on the same piece of mRNA, same piece of mRNA. So approximately equal concentration of equal concentration of both proteins are produced.
equal concentration of both proteins are produced. Both proteins are produced. This result in the excision of any inserted genomes, excision of any inserted genomes from the host genome, inserted genome from the host genome. From the host genome. তার মানে কি দাঁড়ালো, যে দুটো প্রোটিন যদি সমান অ্যামাউন্টে তৈরি হয় এক্সিস আর ইন্ট, তাহলে কিন্তু যে কোনো ডিএনএটাকে ওরা এক্সাইজ আউট করে বের করে নিয়ে আসতে পারবে, মানে ল্যামডার ডিএনএটাকে এক্সাইজ আউট করে বের করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, নাম্বার 2, the mRNA from the PL promoter, the mRNA from the PL promoter forms a mRNA from the PL promoter, P suffix L, PL promoter মানে কোনটা, যেটা থেকে N প্রোটিনটা পাচ্ছিলাম, PL promoter forms a stable secondary structure, forms a stable secondary structure with a loop in the শুনতে পাচ্ছিস? ফোন টোন আসলে আবার কেটে যায়। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, with a loop in the SIB section, SIB section of the mRNA. Stop. This targets the 3' end of the, this targets the 3' end of the 3' sign দিবি কিন্তু, end of the mRNA for RNase 3 degradation, for RNase 3 degradation. ঠিক আছে, তাহলে কি হলো, সিব রিজিয়নটাকে ডিস্ট্রয় করে দিল, RNase 3 degradation, which results in a lower effective concentration, of int mRNA, int mRNA than excess mRNA, excess mRNA.
comma, which results in a lower effective concentration of int mRNA than excess mRNA, comma, so a higher concentrations of excess than int, excess excess than int is observed. Excess than int is observed. বুঝতে পারলি? excess than int is observed. লেখ, আমি একটু বলে দিতে হবে। এটাতে কি হলো দেখ, তাহলে দেখ কোন জায়গাটাকে ডিস্ট্রয় করছে, সিপ রিজিয়নটাকে ডিস্ট্রয় করছে, সিপ রিজিয়নটাকে ডিস্ট্রয় করে ও কন্টিনিউয়াসলি এগোচ্ছে কার দিকে, ইন্টের দিকে। তাহলে প্রথম কে ডিস্ট্রয়েড হচ্ছে ইন্ট, তারপরে কে ডিস্ট্রয় হচ্ছে এক্সিস। তাহলে যে প্রথম ডিস্ট্রয়েড হচ্ছে সে কিন্তু কম পরিমাণে তৈরি হচ্ছে রাদার দেন যে পরে ডিস্ট্রয়েড হচ্ছে। তাহলে এক্ষেত্রে ইন্ট প্রোটিনটা কিন্তু কম তৈরি হবে, এক্সেস প্রোটিনটা কিন্তু অনেক বেশি পরিমাণে তৈরি হবে, তাই না? এই জায়গাটা বোঝাতে পারলাম। যেহেতু ইন্ট সিপ রিজিয়নের অনেক কাছে আছে, তাই ওটা অনেক তাড়াতাড়ি অনেক আগে ডিস্ট্রয়েড হয়ে যাবে, তারপরে এক্সিস হবে। স্যার হ্যাঁ, এই জায়গাটা আরেকবার বলে দেবেন? শিপ রিজিয়নটা ডিস্ট্রয়েড হচ্ছে, এটা বুঝতে পেরেছিস? শিপ রিজিয়নটা থেকে ডিস্ট্রাকশন স্টার্ট হচ্ছে। তাহলে শিবের কাছে কে আছে, ইন্ট, তাহলে ইন্ট আগে ডিস্ট্রয়েড হবে, তারপরে কে আছে, এক্সিস, তারপরে এক্সিস ডিস্ট্রয়েড হবে। তাহলে যেহেতু ইন্ট আগে ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, এটা তো এমআরএনএ থেকে আমরা প্রোটিনটা পাই, তাহলে ইন্ট প্রোটিনটা খুব কম পরিমাণে পাবো রাদার দ্যান এক্সিস প্রোটিনটা অনেক বেশি পরিমাণে পাবো। আমার লাইটিকের ক্রাইটেরিয়াই ছিল কিন্তু এইটা, যে এক্সিসটাকে বেশি করে পাওয়া, ইনটাকে কম করে পাওয়া। দুটো প্রোটিনই আমার লাগতো, কিন্তু এক্সিসটা বেশি লাগতো, ইনটা কম লাগতো। এই শিপ রিজিয়নটা থাকবার জন্য এই কন্ডিশনটা কিন্তু তৈরি হয়ে গেল, যে ইন্ট কম পাচ্ছি, এক্সিস বেশি পাচ্ছি। এটাকে অনেকে রেট্রো রেগুলেশনও বলে, লিখে রাখতে পারিস, রেট্রো রেগুলেশন সেই নামেও এটাকে বলে। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা জায়গায় তোদের দাঁড়ালো এই পার্টটা। ঠিক আছে, কার কোনো কোয়ারিজ থাকলে বল। পিকচারটা সবার ওপেন হচ্ছে তো, একবার দেখে নিস। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে থাক, এই পর্যন্ত থাক, চল। থ্যাংক ইউ স্যার।